বিএনপি জামাত এনসিপি ওনারা প্রত্যেকেই কনফার্ম করেছেন যে আমাদের রিপ্রেজেন্টেশন থাকবে সামিটের মধ্যে, বাট মেইন পাইপলাইনে যে গ্যাস সাপ্লাইটা হয় যেটা হেভি প্রেশার গ্যাস সেটা ইন্ডাস্ট্রির জন্য গ্যারান্টিড করা থাকে। তো আমাদের ক্ষেত্রেও আসলে ইভেন্চুয়ালি সেই ডিরেকশনে চলে যেতে হবে আমাদেরকে, যে আপনারা রিসেন্টলি দেখেছেন এবং তার ইম্পোর্ট করা গ্যাসের ক্ষেত্রে একটা বড় সমস্যা আমরা ফেস করেছি, যেহেতু আমাদের একটা ডলার ক্রাইসিস ছিল, একটা ফরেন কারেন্সি ক্রাইসিস ছিল। সেই ক্রাইসিসটার কারণে অনেক সময় আমরা পেমেন্ট করতে পারিনি, পেমেন্ট করতে না পারার কারণে আমাদের একটা রেপুটেশনাল ইস্যু হয়ে গেছিল, যেই কারণে আমরা যখন নতুন কার্গো জন্য সাপ্লায়ার কন্ট্রাক্টের জন্য যখন আমরা আরএফপি করছি তখন আমরা আসলে ভালো প্রাইসে ভালো কোয়ালিটির কার্গো পাচ্ছিলাম না। তো এখন আপনারা দেখেছেন যে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভটা কিন্তু একটা স্টেবল পর্যায়ে চলে এসেছে, টু দ্য পয়েন্ট যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এখন বলছেন যে ওনার আসলে হয়তো আইএমএফ ফান্ডিংটা নাও লাগতে পারে আমাদের এই স্টেবিলিটির জন্য। তো যখন আমাদের এই লিকুইডিটি তৈরি হয়ে যাবে যে আমরা আসলে পেমেন্টগুলো করতে পারবো, তখন এই যে গ্যাপটা, এই 50%-এর গ্যাপটা যেটাকে আমাদের ইম্পোর্ট করে আনতে হয়, সেটা সিগনিফিকেন্টলি আসলে ইজি হয়ে যাবে আমাদের জন্য করা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমরা অনেকগুলো লং টার্ম কন্ট্রাক্ট করেছিলাম, আগেই করা হয়েছিল এগুলো, আসলে আমি ক্রেডিট নিব না, এটা আগে সরকারের সময় করা হয়েছিল, যেগুলো সবগুলো ইন এফেক্ট হবে হচ্ছে জানুয়ারি 2026 থেকে। 2026 জানুয়ারির পর থেকে কিন্তু আমাদের একটু আসলে প্রেশারটা এমনিই কমে যাবে, ন্যাচারালি কমে যাবে। ন্যাচারালি কমে যাওয়ার উপরে এই আবারও ইয়েস ট্রেডের পয়েন্টটাতে ফেরত আসি। আমরা কিন্তু গতকালকে আপনারা সংবাদ সম্মেলনে শুনেছেন যে আমরা ফেব্রুয়ারি থেকে আসলে আমেরিকার সাথে কথা বলছি যে কিভাবে আমরা ট্রেড ইমব্যালেন্সটা কমাতে পারি। একটা বড় টপিক আমাদের ট্রেড ইমব্যালেন্স কমানোর হচ্ছে গিয়ে এনার্জি। তো ওনারা কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে ডিসিশন নিয়েছেন যে ওনারা এলএনজি আবার এক্সপোর্ট করবেন। তো সেই ব্যাপারে আমরা অলরেডি আমেরিকার সাথে কথা বলছি। সো আমাদের জন্য একটা নতুন সোর্স অফ এনার্জি তৈরি হয়েছে, জিসিসি মার্কেট, যে গালফ মার্কেটগুলোর বাইরে আমেরিকা আরেকটা মার্কেট হিসেবে। তো আমরা যদি ওই মার্কেটটাকেও ভালোভাবে ট্যাপ করতে পারি, আমার ধারণা যে এনার্জি সাপ্লাইয়ের এই যে ক্রাইসিসটা আছে বা একটা শর্টেজ আছে, শর্টেজটাকে আমরা রিকভার করতে পারবো। রিকভার করতে পারলে আমার মনে হয় না যে এটা নিয়ে সমস্যা হবে। আর ফাইনালি পলিসিগত আমার একটা পার্সোনাল রেকমেন্ডেশন, আমার ধারণা সরকার অলরেডি এটা নিয়ে কাজ করছে, সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল সাপ্লাই ফর এনার্জি। অনেক দেশে এটা করেছে, মালয়েশিয়াতে যেরকম এনার্জি সাপ্লাই ফর ইন্ডাস্ট্রি, এটাকে কিন্তু রিং ফেন্স করা আছে, ওটাকে সরকার গ্যারান্টি করে। কনজিউমারের জন্য যে গ্যাস সাপ্লাই, সেই গ্যাস সাপ্লাইটার ক্ষেত্রে লোকজন এলপিজি গ্যাস ইউজ করে, সিলিন্ডার ইউজ করে, বাট মেইন পাইপলাইনে যে গ্যাস সাপ্লাইটা হয় যেটা হেভি প্রেশার গ্যাস, সেটা ইন্ডাস্ট্রির জন্য গ্যারান্টিড করা থাকে। তো আমাদের ক্ষেত্রেও আসলে ইভেন্চুয়ালি সেই ডিরেকশনে চলে যেতে হবে আমাদেরকে, যে ক্লাসিক কনজিউমার যে গ্যাস ইউজ করে রান্না করার জন্য, তার কিন্তু হেভি প্রেশারের গ্যাসের দরকার নেই। কিন্তু সে রান্না করার জন্য তাকে যে ইনগ্রেডিয়েন্ট কিনতে হবে, সেই ইনগ্রেডিয়েন্ট আসবে যখন সে বেতনটা পাবে, তখনই সে বেতনটা পাবে যখন ইন্ডাস্ট্রিটা চলবে। তো ইন্ডাস্ট্রিয়াল গ্যাসকে আমাদেরকে ডেফিনেটলি প্রায়োরিটাইজ করতে হবে, ইন্ডাস্ট্রিয়াল সাপ্লাই অফ এনার্জিটাকে প্রায়োরিটাইজ করে তারপরে বাকি স্পেসটাকে আমাদেরকে প্ল্যান করতে হবে। গত 8 মাসে প্রতি বিনিয়োগের নাম্বারটা প্রতি কোয়ার্টারলি পাবলিশ করা হয়, এবং কোয়ার্টারলি পাবলিশ করা হয়। আপনি যদি একদম অ্যাবসলিউট বিনিয়োগের নাম্বারটা জানতে চান, সেই নাম্বারটা পাবলিশ করে সেন্ট্রাল ব্যাংক। কারণ আমাদের যে বিনিয়োগের যে ক্যালকুলেশন মেথোডোলজি, সেটা নিয়েও আমার কিছু পার্সোনাল ব্যাপার আছে, পার্সোনাল ভিউ আছে, বাট আমি অত টেকনিক্যাল ডিটেইলে আজকে যাব না। বিনিয়োগের যে 3টা মেইন অ্যাভিনিউ আছে, যেটাকে আমরা গ্রস ইনভেস্টমেন্ট বলি, সেই গ্রস ইনভেস্টমেন্টকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে গিয়ে আপনার যে এডিশনাল লোন নিয়ে আমরা ফরেন কারেন্সি ফাইন্যান্সিং নিই, সেটাকে আমরা বিনিয়োগ হিসেবে দেখাই। আমরা যে ক্যাপিটাল যেটা প্রফিট করে, রিইনভেস্টেড ক্যাপিটাল বলা হয় এটাকে, যে একটা কোম্পানি বাংলাদেশে প্রফিট করেছে, বিদেশি কোম্পানি, সে ওই প্রফিটটা আবার ইনভেস্ট করেছে তার ব্যবসাতে, সেটাকে আমরা এফডিআই হিসেবে ধরি। আর জেনুইন যেটা ইকুইটি হিসেবে ঢুকে বিদেশ থেকে, সেটাকে আমরা এফডিআই হিসেবে ধরি। এটার মধ্যে আসলে হাই কোয়ালিটি এফডিআই হচ্ছে লাস্টেরটা, যেটা ইকুইটি হিসেবে শেয়ার হোল্ডিং হিসেবে বাইরে থেকে ঢুকেছে। বাকি দুটো কিন্তু হাই কোয়ালিটি, ওগুলো অনেকগুলো বের হয়ে যেতে পারে, অনেকে জোর করে করছেন কারণ আমরা রিপ্যাট্রিয়েট করতে দিচ্ছি না বলে, ডলার ক্রাইসিসের কারণে। তো এই ব্রেকডাউনটা টেকনিক্যালি একটা ইস্যু, যেটা নিয়ে আমরা সেন্ট্রাল ব্যাংকের সাথে এই মুহূর্তে কাজ করছি। এর নাম্বারগুলোকে রিভাইজ করতে হবে, যে নাম্বারগুলো আমরা প্রিভিয়াসলি যেগুলোকে আসলে বেঞ্চমার্ক ধরে এসেছি, আমি পার্সোনালি মনে করি না সেগুলো রাইট নাম্বার। আপনার স্পেসিফিক কোয়েশ্চেনটার আনসার দেওয়ার জন্য যেটা বলতে হবে আমাকে, সেটা হচ্ছে আপনাকে অল্প কিছুদিন ওয়েট করতে হবে, কারণ ফার্স্ট কোয়ার্টারের নাম্বারটা এখনো আসলে পাবলিশ হয়নি। নাম্বার পাবলিশ হতে প্রায় 1-1.5 মাস সময় লেগে যায় সেন্ট্রাল ব্যাংকের। সো আমরা হয়তো এই এপ্রিলের মাঝামাঝি কোনো একটা সময় গিয়ে ফার্স্ট কোয়ার্টারের এন্ড অফ মার্চের নাম্বারটা পেয়ে যাবো। ঠিক আছে, থ্যাংক ইউ। বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমের যে ক্রাইসিসটা, সেই ক্রাইসিসটা আপনি যদি ফিল্টার করার চেষ্টা করেন, দেখবেন যে বাংলাদেশের টপ কিছু ব্যাংক আছে যারা এই লাস্ট কোয়ার্টারে রেকর্ড প্রফিট ঘোষণা করেছেন। বাংলাদেশের লোকাল ব্যাংকের মধ্যে মনে হয় 5টা ব্যাংক প্রথমবারের মতো কত হাজার কোটি টাকার উপরে একটা প্রফিট ঘোষণা করেছেন, ওনারা ওই ক্লাবে ঢুকেছেন। সো এমন কিন্তু না যে পুরো ব্যাংকিং ইন্ডাস্ট্রি লস করছে। যারা ভালো ব্যাংক
তারা অনেক প্রফিট করছে, যারা দুর্বল ব্যাংক তারা অনেক লস করছে। তো আমাদের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। তো বিনিয়োগকারী যদি বাংলাদেশে আসেন এবং তিনি যদি হাই কোয়ালিটি বিনিয়োগকারী হন, ওনার ফাইন্যান্সিং এর অভাব হবে এটা একদমই মনে করি না। টপ টিয়ার ব্যাংকরা সবসময় টপ টিয়ার কাস্টমারদের জন্য দে আর ভেরি রেডি টু ডু এনিথিং, এবং সেটাই আমি সবসময় দেখে এসেছি যে লিকুইডিটি পয়েন্ট অফ ভিউ থেকে যারা ভালো কোয়ালিটির বিনিয়োগকারী তাদের আসলে ফাইন্যান্সিং নিয়ে কখনো ঝামেলা করতে হয় না। আমার মনে হয় না যে বাংলাদেশের লোকাল মার্কেটে, ক্রেডিট মার্কেটে বিনিয়োগ মানে লিকুইডিটির এরকম ইস্যু আছে ডোমেস্টিক মার্কেটে যে একজন ভালো বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশে এসে আসলে লোন পাওয়ার অভাবে উনি বাংলাদেশে একটা ফ্যাক্টরি সেট আপ করতে পারবেন না। এটা হওয়ার সম্ভাবনা আমি মনে করি খুবই অল্প। আপনি যদি আমাদের হিস্ট্রিটা দেখেন লাস্ট 50 বছরে যারা বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারী এসেছেন, আমি অনেকেরই নাম বলতে পারি। ধরেন আমরা ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর কথা বলি, আমরা ইউনিলিভারের কথা বলি, আমরা গ্রামীণ ফোনের কথা বলি, আমরা লাফার্জ হোলসিমের কথা বলি। যারা বাংলাদেশে এসেছেন তারা গ্লোবালি যেই রেটে প্রফিট করেন আর বাংলাদেশে ওনারা যেই রেটে প্রফিট করেন, এটার পার্থক্য কিন্তু অনেক। বাংলাদেশের রিস্ক প্রোফাইল ইজ হায়ার, কিন্তু অ্যাট দ্য সেম টাইম রিটার্ন প্রোফাইল ইজ অলসো ভেরি হাই। বাংলাদেশে ব্যবসা করা কঠিন, কিন্তু বাংলাদেশে যদি কেউ ভালো ব্যবসা করতে পারে সে আবার ওই গ্লোবাল স্ট্যান্ডার্ডের চেয়ে অনেক বেশি প্রফিট নিয়ে বাংলাদেশ থেকে আসলে আউটরান করতে পারে বাকি ওনার কম্পিটিটরদেরকে। সো এবং যেসব ইন্ডাস্ট্রিতে বিদেশি ইনভেস্টররা এসেছেন তারা কিন্তু সেসব ইন্ডাস্ট্রি ডমিনেট করে। তো আমি একদমই মনে করি না যে ভালো কোয়ালিটি ইনভেস্টর যারা বাংলাদেশে আসতে চান তারা ব্যাংকিং ক্রাইসিসের কারণে আমাদের যে মানে যারা দুর্বল ব্যাংক তারা যে ডিফিকাল্ট টাইমটা ফেস করছে সেটার কারণে ওনারা লিকুইডিটি পাবেন না। আমার ধারণা ওনারা খুব ইজিলি লিকুইডিটি ম্যানেজ করতে পারবেন। ধন্যবাদ। যে আমরা তিনটি দলকে বলেছিলাম, বিএনপি, জামাত এবং এনসিপি। তো এই বিএনপি, জামাত, এনসিপি ওনারা প্রত্যেকেই কনফার্ম করেছেন যে আমাদের রিপ্রেজেন্টেশন থাকবে সামিটের মধ্যে, ইনঅগ্রাল সেশনেও থাকবে, এবং তারপরে আমাদেরকে আমরা একটা ব্রেকআউট রুমের ব্যবস্থা করে দিয়েছি, একটা মিটিং রুমের ব্যবস্থা করে দিয়েছি, ওখানে ওনাদের লোকজন থাকবেন। আমরা ইনভেস্টরদেরকেও ওনাদের নাম বলে দিয়েছিলাম, অপশন দিয়েছিলাম যে ওনারা যদি বাইল্যাটারালি ওনাদের সাথে দেখা করতে চান তাহলে ওনারা দেখা করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমরা ওই মিটিংগুলো আসলে সেট আপ করে দেওয়ার চেষ্টা করছি। আমি যতদূর শুনেছি ওনাদের কাছ থেকে পেরিফেরালি, সেটা হচ্ছে যে ওনারা নিজেরা একটা ভিউ নিয়ে আসছেন যে ওনারা যদি ক্ষমতায় আসেন বা পলিটিক্যাল গভর্নমেন্টে যদি ওনারা অংশ হন তাহলে ওনারা বিনিয়োগ ব্যবস্থাকে কিভাবে দেখছেন, ওনারা আর কি কি রিফর্ম করবেন, বা এখন যে রিফর্মগুলো হচ্ছে এগুলোকে ওনারা কতটা সাপোর্ট করেন এবং বিনিয়োগকে ওনারা কতটুকু প্রাধান্য দেন, এইসব ব্যাপারে ওনারা নিজেদের একটা কমেন্ট্রি তৈরি করেছেন। সেই কমেন্ট্রিগুলো ওনারা ইনভেস্টরদেরকে শেয়ার করবেন। যে কারণে আমরা এটা করার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে যে ইনভেস্টররা পলিটিক্যাল কন্টিনিউইটি ব্যাপারটা নিয়ে অনেক কনসার্ন রেজ করে অনেক সময়, যে এই ইন্টারিম গভর্নমেন্ট আমরা ধরেন 20টা রিফর্ম করে গেলাম, যে 20টা রিফর্ম আবার যদি পরের সরকার এসে ওই রিফর্মগুলোকে আবার উল্টা দিকে ফেরত নিয়ে যায় তাহলে তো আসলে বিনিয়োগ ব্যবস্থার কোনো উন্নতি হলো না। তো আমরা এটাই আসলে প্রুফ করার চেষ্টা করছি যে আমরা আসলে ওনাদের সাথে একসাথেই কাজ করছি এবং ওনাদের কনসেন্ট আছে এবং ওনারাও মনে করেন সবার জন্যই আসলে বিনিয়োগ ব্যবস্থার উন্নতি করাটা ইম্পর্টেন্ট। তো ওনারাও এই সাপোর্টটা আমাদেরকে দিচ্ছেন এবং ভবিষ্যতেও বিনিয়োগকারীদেরকে দিবেন। এই পারপাসটাই আমরা আসলে ফুলফিল করার চেষ্টা করেছি। আমরা খুব ভালো সাড়া পেয়েছি পলিটিক্যাল পার্টিগুলো থেকে। সো ওনাদের সবাইকে ধন্যবাদ এবং ওনাদেরকে আমরা মনে করি যে এই সামিটটা, কিন্তু আমি আগেও বলেছি সামিটটা আসলে যদিও বলা হচ্ছে বিডা অর্গানাইজ করা, বাট আই জেনুইনলি ফিল যে এই সামিটটা আসলে বিডা একা করেনি। অবভিয়াসলি বেজা ইনভলভ, আমাদের যারা পার্টনার অর্গানাইজেশন আছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে বিভিন্ন ব্যাংক, বিভিন্ন কনসালটেন্ট তারা ইনভলভ, তারা ছোট ছোট পার্ট অর্গানাইজ করছেন। এবং অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে প্রাইভেট সেক্টর এবং এই পলিটিক্যাল আউটফিট ওনারা সবাইও কিন্তু আমাদেরকে সময় সময় বিভিন্ন ধরনের রেকমেন্ডেশন, বিভিন্ন ধরনের সাপোর্ট দিয়ে পুরো জিনিসটা অর্গানাইজ করতে হেল্প করেছেন। সো এই সামিটটা আসলে শুধু যদিও বিডার লোগোটা যাচ্ছে, বাট আমি জেনুইনলি ফিল করি যেটা আমাদের দেশের একটা কালেকটিভ এফোর্ট টু শোকেস দি ইনভেস্টার্স। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখেন আমাদের সামিটের এইবারে সবচেয়ে আমার মতে সবচেয়ে ইউনিক ফিচারটা হচ্ছে যে এই সামিটে ওয়ান ওয়ে বক্তৃতা খুব কম। আমরা আসলে স্টেজে দাঁড়িয়ে বেশি কথাবার্তা বলতে চাই না, আমাদেরকে একেবারেই না করলেই না যতটুকু ততটুকুই করা হয়েছে। বাট সামিট কিন্তু 4 দিনের সামিটকে যদি আপনি ডাইসেক্ট করার চেষ্টা করেন, প্রথম 2 দিন হচ্ছে ওনারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বাংলাদেশের যেখানে ওনারা ফ্যাক্টরি করতে পারবেন এরকম সাইট ভিজিট করছেন। হ্যাঁ, আগামীকালকে ওনারা চিরগম যাচ্ছেন, বীরেশ্বরে যাচ্ছেন, পরশুদিন ওনারা 2500 যাচ্ছেন। এগুলা কিন্তু কোনোটাই ওয়ান ওয়ে সেমিনার বা আপনি আমার কথা শুনেন আমি কি বলতে চাই এটাই শুনতে হবে এরকম কিছু না। ওনারা সরেজমিনে গিয়ে দেখছেন যে ওখানকার অবস্থা কি, ওনারা প্রশ্ন করতে পারেন, ওখানে যারা ফ্যাক্টরি আছে যাদের অলরেডি তাদের সাথে কথা বলবেন, সেটা এক্সপিরিয়েন্স করবেন। মেইন ইনঅগ্রেশন সেশনের পরে বাকি যে ব্রেকআউটগুলো হবে, যে 5টা সেক্টর নিয়ে আমরা মনে করছি যেখানে এফডিআই আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, যে রিনিউয়েবল এনার্জি, অ্যাগ্রো প্রসেসিং, ফার্মাসিউটিক্যাল, ডিজিটাল ইকোনমি এবং টেক্সটাইল, এই পাঁচটা সেক্টরে কিন্তু যেভাবে ডিজাইন করা হয়েছে সেখানে ম্যাচ মেকিং সেশনকেই সবচেয়ে প্রাধান্য দেওয়া হয়েছে। সো
সো বাইল্যাটারাল কনভারসেশন করা, একজন আরেকজনের সাথে দেখা করা, একজন আরেকজনকে মিট করা, যাতে ভবিষ্যতে এখান থেকে একটা জয়েন্ট ভেঞ্চার তৈরি হতে পারে, সেটাকে টার্গেট করেই আসলে, এবং সরকারি অফিসারদের সাথে ওনাদের কথা বলা, যাতে ওনারা পলিসিগত কোয়েশ্চেন থাকলে ওই কোয়েশ্চেনগুলো ওনারা আনসার পেতে পারে। তো পুরাটা কি করা হয়েছে হচ্ছে আসলে, আমরা যদি এটাকে সামিট বলছি, এবং এই সামিটের মধ্যে সেমিনার বা কনফারেন্স ফর্মের অংশ কিন্তু মাত্র 1 থেকে 1.5 ঘন্টা, বাকি পুরো সময়টাই হচ্ছে গিয়ে বাইল্যাটারাল মিটিংস। দ্যাটস ওয়াই উই আর কলিং ইট সামিট, বিকজ আমরা সব ইনভেস্টরকে এক জায়গায় নিয়ে আসছি, সব উপদেষ্টাকে এক জায়গায় নিয়ে আসছি, সরকারি সব কর্মকর্তাকে এক জায়গায় নিয়ে আসছি, আবার একই সাথে বাংলাদেশি ব্যবসায়ীদেরকেও আমরা এক জায়গায় নিয়ে আসছি, যাতে সবাই সবার সাথে পরিচিত হয়ে ভবিষ্যতে কোনো প্রজেক্টে কাজ করতে পারেন। আমি মনে করি ইটস আ ওয়াটার আন্ডার দ্য ব্রিজ, এটা একটা টপিক, এটা এসেছে, এটা আবার চলে যাবে। আমাদের ইনভেস্টমেন্ট, আমি যেটা বলেছি প্রথমে, ইনভেস্টমেন্ট ডিসিশন ইজ এ লং টার্ম ডিসিশন। এটা একটা ছোট্ট ফ্যাক্টরের কারণে হঠাৎ করে বামে চলে যাবে, আবার ওভারনাইট ডানে চলে আসবে, এরকম হবে না। এই পুরোটাকে ক্যালকুলেট করেই লোকজনকে ডিসিশন নিতে হবে। আমি একটু করে এই ব্যাপারটা নিয়ে আগে একবার কাজ করেছি। আমি জেনুইনলি মনে করি যে আমাদের প্রথমত আমাদের প্রিপেয়ারনেস আগে থেকেই ছিল। আমরা ফেব্রুয়ারি মাস থেকে আসলে আমেরিকান গভর্নমেন্টের সাথে কথা বলছিলাম যে ট্রেড ব্যালেন্সটাকে আমরা কিভাবে রিব্যালেন্স করতে পারি। সো আমরা ইন এ ওয়ে, এবং আপনি জানেন কিনা আমি জানি না, যে যখন আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ গিয়েছিলেন তখন ওনাদের ইউএসটিআর থেকে বলেছে যে তোমরাই এই অ্যাডমিনিস্ট্রেশনের প্রথম দেশ যারা এসে বলেছো যে তোমরা ট্রেড ইমব্যালেন্সটাকে রিব্যালেন্স করতে চাও। এই কথাটা কিন্তু ওনারা ক্যাটাগরিক্যালি বলেছিলেন। সো আমাদের একটা হেড স্টার্ট আছে। এই কারণেই আমরা গতকালকে অস্থির হয়ে কালকেই চিঠি দিয়ে দিতে হবে এরকম কোনো স্টেপের দিকে যাইনি। আমরা মনে করছি যে আমাদের অলরেডি একটা এন্ট্রি পয়েন্ট আছে এবং আমাদের সাথে অলরেডি যোগাযোগ আছে, সেটার উপর বেস করে আমরা ঠান্ডা মাথায় আমাদের ডেডলাইনের মধ্যেই সুন্দরভাবে একটা অ্যাকশনের দিকে যাব। সো আমি যেটা বলতে সেটা হচ্ছে রিঅ্যাসিওর করতে চাই আপনাদেরকে যে এই ব্যাপারে যথেষ্ট পরিমাণ সময় এবং নলেজ বেস বলেন, আমরা কিন্তু এই আপনি দেখবেন গতকালকে প্রেস কনফারেন্সে আমাদের জাইদি সাত্তার ছিলেন, আমরা ইকোনমিস্টদের সাথে কথা বলছি, আমরা ইউএস অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলছি, আমরা প্রাইভেট সেক্টরের সাথে কথা বলছি, আমরা সরকারের ভিতরে কথা বলছি। আমরা একটা কালেকটিভ এফোর্টের থ্রুতে আমরা একটা খুবই আমরা মনে করছি আমরা খুব সলিড একটা প্ল্যান নিয়ে আসলে ইউএস অ্যাডমিনিস্ট্রেশন এগোতে পারবো। সো আমি এটা নিয়ে একেবারেই চিন্তিত না। ধন্যবাদ। শেষ পর্যন্তটা আপনাকে আমি 10 তারিখ রাতে বলবো যে কতগুলো প্রতিষ্ঠান আসছে। রেজিস্ট্রেশন যারা করেছেন তারা 100% আসতে পারবেন বলে আমি লাস্ট মোমেন্টে আপনি দেখবেন আজকেই আমরা অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট কনফার্ম করেছি যে এই মুহূর্তে যাদেরকে আমরা রেজিস্ট্রেশন কনফার্ম করেছি প্রায় 40টা দেশ থেকে আমাদের বিদেশি ডেলিগেশন আসার কথা। এবং ডেলিগেশন আমি যেটা বললাম যে আমাদের টোটাল ক্যাপাসিটি আসলে হচ্ছে ইনঅগ্রেশন সেশনের 700, তার মধ্যে যদি আপনি কিছু উপদেষ্টা বা অ্যাম্বাসেডর বাদ দেন, আর তারপরে বাকি পুরাটাই হচ্ছে আসলে বিদেশি বিনিয়োগকারী এবং নন রেসিডেন্ট বাংলাদেশি। তো নন রেসিডেন্ট বাংলাদেশের নাম্বারটাও বেশ বড়। এখন টোটাল ইনস্টিটিউশনের নাম্বার কতজন ফাইনালি অ্যাটেন্ড করলেন, তাদের থেকে আমরা কি ধরনের ফিডব্যাক পেলাম, কি ধরনের প্রমিস পেলাম, এই পুরো ব্যাপারটা নিয়ে আমরা শেষের দিকে সামিটের শেষের দিকে আপনাদেরকে আবার ডেকে একটা ফুল রিভিউ রিপোর্ট সাবমিট করব যে এখান থেকে আমাদের নেক্সট অ্যাকশন প্ল্যানগুলো কি হবে এবং কি ধরনের আমরা আসলে জেনুইন সাড়াটা পেয়েছি। থ্যাংক ইউ।